নমস্কার। ভবানীর আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। সবাইকে বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে দেয়ান মশাইকে বলছে বিষ্ণুরাম যে, বলো তুমি কি তোমার পাপ কার্যের জন্য ক্ষমা ভিক্ষা চাইবে? তখন বলছে, ক্ষমা ভিক্ষা? আমি জ্ঞান তো কোনোদিনও রাজ পরিবারের সাথে কোনো অন্যায় করিনি, তাই ক্ষমা ভিক্ষার কোনো প্রশ্নই ওঠে না। তখন বিষ্ণুরাম কি করে, রেগে গিয়ে দেবীপ্রসাদকে চাবুকটা দিয়ে দেয়। আর দেবীপ্রসাদ তখন একের পর এক চাবুক দিয়ে আঘাত করতে থাকে ইয়েকে, মানে দয়ারামকে আর কি। তো ওদিকে তারা ছুটে আসছে যে আটকাবে এসে, কিন্তু তখন তারার শাশুড়ি সেখানে গিয়ে বলছে, না বাছা, তুমি কোনো কিছু বলবে না। তো তারার বর বলছে, তাহলে আমি যাই? বলে, না, এটা রাজপরিবারের ব্যাপার, ওই পুরুষ মানুষদেরই সামলাতে দাও। তখন ফুল্লরা বলছে, তুমি জামাই মানুষ, তোমার এই ব্যাপারে না কথা বলাই ভালো। তো তারা তো কোনো কিছু বলতে পারে না। এবার তারা মনে মনে প্রার্থনা করছে, মানে মনে মনে মাকে ডাকছে যে, মা তুমি তাড়াতাড়ি এসো, আমি জানি উনি তোমার দাদার সমান, তুমি এই অন্যায় কিছুতেই হতে দিবে না, আমি জানি, তুমি তাড়াতাড়ি এসো। এই বলতে বলতে ওদিকে দেখা যাচ্ছে, মানে মনে মনে ভাবতে ভাবতে আর সমানে কাঁদছে, আর ওদিকে দেবীপ্রসাদ সমানে চাবুক মারছে। তখন কিন্তু দেখা যাচ্ছে আরেকবার চাবুক মারতে গিয়ে চাবুকটা এসে পেছন থেকে কেউ একজন ধরে নেয়। সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে ভবানী। এসে তো প্রচন্ড রেগে গেছে যে এসব কি হচ্ছে, দেয়ান মশাইকে কেন এইভাবে শিকল দিয়ে বাঁধা হয়েছে। দেবীপ্রসাদ তখন চুপ করে দাঁড়িয়ে আছে। ওই ইন্দু বৌঠানে তো খুব খারাপ লাগছে, দেখে দেখে মুখ ঘুরিয়ে নিয়েছে। আর বলছে, ভবানী বলছে যে নাটোরের দেয়ান মশাইয়ের সাথে এসব কি হচ্ছে। প্রচন্ড রেগে গেছে ভবানী। বলছে, দেবীপ্রসাদ আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র করেছে, আমি কিন্তু কিচ্ছু বলিনি, চুপ থেকেছি। চুপ থেকেছি বলে কি কোনো কাউকে রেয়াত করবেন না এটা ভেবে নিয়েছেন নাকি? বিষ্ণুরামকেও বলছে। বলছে, আইন শৃঙ্খলা নাটোরে সবকিছু কি জলাঞ্জলি দেবেন নাকি? তখন বিষ্ণুরাম বলছে যে যেটা যে দোষী তাকে শাস্তি দিতেই হবে। তখন ভবানী বলছে, নাটোরের মাটিতে কে দোষী আর কে না সেটা এখনো এই ভবানী ঠিক করে। ভবানী কিন্তু সেই রেগে গেছে, চিৎকার করে বলছে, আর কেউ না। তারপর বলছে, রঘুরাজা কোথায়? এ বলে রঘুরাজা রঘুরাজা করে ডাকছে। তখন দেয়ান মশাই বলছে, তিনি একদিনের জন্য বল্লভপুর গেছেন। তখন রানী বলছে, ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি, রঘুরাজা নেই, আমিও নেই, এই সুযোগে নিজেদেরকে একদম, মানে নিজেরা সাপের পাঁচ পাক দেখে নিয়েছেন, তাই বলছে। ওদিকে ইন্দু বৌঠান মনে মনে বলছে, এত ভালো মানুষ, ওনাকে আজকে নাকি এত আঘাত সহ্য করতে হচ্ছে, তাও কিনা আমার জন্য। আমি যদি সেদিন জেদ না করতাম তাহলে এমন কোনো কিচ্ছু হতো না, সবকিছু আমার জন্য হলো, ছি ছি ছি, এরকম ভাবে মনে মনে খারাপ লাগছে তার আর কি। দেবীপ্রসাদ বলছে, কিসের সাপের পাঁচ পা? যেটা ঠিক বলে মনে হয়েছে সেটাই করেছি। তখন তার মা এসছে, বলছে, আমার ছেলে একদম ঠিক কাজ করেছে, দোষীকে শাস্তি দিচ্ছে, আবার কি? আর ওদিকে বিষ্ণুরাম বলছে, এই লম্পট দেওয়ানকে শাস্তি দেওয়াই উচিত। তখন দয়ারাম বলছে যে, আমাকে যদি প্রয়োজন হয় আরো 10 ঘা চাবুক মেরে নিন, কিন্তু আমাকে লম্পট বলে আমার চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করবেন না, না হলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। ভবানীরও খারাপ লাগছে যে এইভাবে গালমন্দ করা হচ্ছে দেওয়ান মশাইকে। এবার তো দেবীপ্রসাদ বলছে, উত্তর দিতে বলুন এই দয়ারামকে যে কেন রাতের অন্ধকারে জঙ্গলে নিয়ে গিয়েছিলেন এই রাজপরিবারের বড় বউকে, কোন লালসা চরিতার্থ করতে করতে নিয়ে গিয়েছিলেন, উত্তর দিন। কেন বড় বউঠার মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন? আর কিন্তু ভবানী এসব কিছু সহ্য করতে না পেরে একদম ঠাটিয়ে একটা চড় মারে দেবীপ্রসাদের গালে। সবাই তো দেখে অবাক। ভবানী বলছে, যার যেরকম মানসিকতা তার সেরকম ভাবনা। তো দেবীপ্রসাদের বাবা বলছে যে, তুমি নিজের অনুগতকে বাঁচানোর জন্য প্রকাশ্যে তুমি আমার ছেলেকে চড় মারলে? তখন ভবানী বলছে, বেশ করেছি, মেরেছি। অর্ধসত্য জেনে যদি দয়ারাম মশাইকে, মানে দেয়ান মশাইকে এইরকম ভাবে শাস্তি দেওয়া হয় তাহলে আমি বেশ করেছি। বলছে, আমার ভালো করেই ধারণা আছে উনি কি করতে পারেন আর কি করতে পারেন না। উনি নিরপরাধ, আর আমার ইন্দু দিদিও নিরপরাধ। বলছে, আর যাকে আমি মানলাম তাকে আমি এর আগে শাসন করার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি পারিনি। যার মাথা থেকে পা পর্যন্ত কর্দমাক্ত, সে আবার এসছে নাকি শাসন করতে। দেবীপ্রসাদের মা বলছে, আমার ছেলে যা করেছে তাই ইচ্ছা করে করেনি, ওই গোড়া সাহেবদের কথা শুনে করেছে। তখন বলছে, হ্যাঁ, আপনার ছেলে তো ধোয়া তুলসী পাতা, গোড়া সাহেবরা বলল আর ও করে ফেললো। ইন্দু বৌঠা না সহ্য করতে না পেরে বলছে, আমি চলে যাই এখান থেকে, ওটাই ভালো হবে, আমি চলে যাই। তখন সেই কথাটাকে হাতিয়ার মানিয়ে বিষ্ণুরাম বলছে যে, ওই তো বললো তো, নিজের মুখেই তো বললো, এবার শুনলে তো সবাই যে উনি আর দেয়ান মশাই মিলে। তখন ভবানী বলছে, একদম চুপ করে থাকুন, একটা কথাও বলবেন না। আপনারা বিষয়টাকে যে পাকে ফেলার চেষ্টা করছেন সেটা একদমই ভুল, ওরা দুজনেই নিরাপরাধ। তারপরে বলছে যে এক্ষুনি দেয়ান মশাইকে খোলার ব্যবস্থা করা হোক। চন্দ্রমণিকে বলছে সত্যকে ডেকে আনতে। চন্দ্রমণি সেই মতো করে সত্যকে ডেকে আনতে চলে যায়। আর এদিকে তারা, রাঘব, সবাইকে বলছে, তোমরা এই অন্যায় দেখে কি করে মুখ বুজে চুপ করে থাকলে? বিষ্ণুরাম তখন বলছে যে গোড়া সাহেবদের আন্দাজ যে ওরা নিজেদের বিকৃত লালসা পূর্ণ করতে গিয়েছিল। তখন ভবানী বলছে, আন্দাজ? আচ্ছা, আইন বুঝি আন্দাজের উপর ভিত্তি করে চলে? তাহলে আমারও অনেকগুলো আন্দাজ আছে, শুনবেন? তাহলে শুনুন একের পর এক।
এক এক করে শুনুন তাহলে। এই নাটোরবাসীর উপরে যা যা কিছু ঝড়ঝঞ্ঝা গেল, তাদের উপরে এক এক করে কর বসানো, তাদের উপরে অত্যাচার করা, এই সব কিছু গোড়া সাহেবদের সাথে মিলে আপনার ছেলে দেবীপ্রসাদ করেছে। আরও আন্দাজ শুনবেন, এই যে বিধবাদের পাচার করা হচ্ছিল, এর পেছনেও দেবীপ্রসাদেরই হাত আছে। দেবীপ্রসাদ তো রেগে যাচ্ছে। তখন বলছে, এ কি প্রসাদ ঠাকুরপো, আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো আমার আন্দাজের কথা বলেছি মাত্র। আমার আন্দাজ আরও কি বলে শুনবেন? এই যে ক্লাইভ সাহেবের সাথে মিলে নাটোরের উপর যে আক্রমণটা হয়েছিল, সেটাও আপনিই করেছিলেন। আর এই যে আমার সামনে এক আস্ত মুরগি তুলে ধরা হয়েছিল, সেটাও করা হয়েছিল আপনারই প্ররোচনায়। দেবীপ্রসাদ তো বলছে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। ভবানী বলছে, এই তো আপনি আবার আবার রেগে যাচ্ছেন। আমি তো বলছি এসব আমার আন্দাজ। তবে পার্থক্য একটাই, যে আপনাদের আন্দাজগুলো কোনোদিনও প্রমাণিত হবে না, আর আমার আন্দাজগুলো সব সত্য প্রমাণিত হবে। বলছে এই প্রমাণ আমি সবার সামনে তুলে ধরবো। আর যেদিন তুলে ধরবো, এই দয়ারাম দাদাকে যে পাশবিক অত্যাচার আজকে সহ্য করতে হয়েছে, এই একই অত্যাচার আপনাকেও সহ্য করতে হবে। বলছে আমি কথা মানে দাবি করে বললাম আর কি, খুড়িমাকে বলছে, দেবীপ্রসাদের মাকে। এই দালানে যেই অত্যাচার দেয়ান মশাইয়ের সাথে করা হচ্ছে, দয়ারাম দাদার সাথে, সেই অত্যাচার মানে সেই একই শাস্তি এই দেবীপ্রসাদ মৈত্র পাবে। এবার তো সত্য ছুটে আসে, এসে দেখছে দেয়ান মশাইয়ের এই অবস্থা। তখন তো প্রচণ্ড রেগে যায়, কার এত বড় সাহস হয়েছে দেয়ান মশাইয়ের সাথে এরকম করার। তখন ভবানী বলছে, আর বাক্য ব্যয় করো না সত্য, তাড়াতাড়ি ওনাকে নিয়ে গিয়ে অন্দরে যাও, ওনার শুশ্রূষার প্রয়োজন আছে। এই বলে নিয়ে যায় ভেতরে। আর এদিকে দেখা যাচ্ছে এই দেবীপ্রসাদের মা, ফুল্লরা, কুন্দ সব ভেতরে যায়। এক এক করে সব ভেতরে যাচ্ছে। এবার ভবানী বলছে, অনেক হয়েছে, সবাই ভেতরে যাও। আর তার মেয়েকেও বলছে, মা অন্দরে যাও। এই বলে যখন ইন্দু বৌঠানকে ভেতরে নিয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে কুন্দ, দেবীপ্রসাদের মা আর ফুল্লরা হাতে একটা করে বটি নিয়ে চলে এসছে। একদম বড় বৌঠানকে ঘিরে ধরেছে। বলছে, এই যদি ভেতরে যায় তাহলে আমরা নিজেদের গলা দেব, তাই বলছে। দেবীপ্রসাদের মা বলছে, আমার ব্যাটারে তো দাবড়েছ, তো সেটা না হয় বুঝলাম, কিন্তু সাহেবদের ডেরাতে তো গেছিল, কুন্দও বলছে, তাহলে সেটা সেটা তো ভুল ভুল হতে পারে না, সেটা তো আন্দাজ হতে পারে না, তাহলে তো এই মেয়ে মানুষ ভেতরে যেতে পারবে না, তাই বলছে। ভবানী বলছে, ইন্দু দিদিকে বলপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তখন কান্তর বলছে, দেবীপ্রসাদের মা, তখন থেকে সে এক কথা শুনে চলেছি, যে তুমি না রাজরানী, তাহলে তুমি বিচার করো, ওই অপবিত্র বেদবা মেয়ে মানুষকে তুমি বাঁচাবে নাকি তুমি এতজনের পরাণ নেবে, তাই বলছে। এবার তো ইন্দু বৌঠান কাঁদতে কাঁদতে পুরো বসে পড়েছে, একদম ভেঙে পড়েছে, যে আমি চলে যাব চলে যাব। তখন ভবানী বলছে, ভেঙে পড়ো না দিদি, মানে রুখে দাঁড়াও, রুখে দাঁড়াও, সত্যি কথা বলো। তখন বলছে, আমার কি অপরাধ ছিল, আমি তো মন্দিরে বোনের জন্য আর তার মেয়ের জন্য পুজো দিতে গেছিলাম, তারা ছুটে এসেছে, তুমি পুজো দিতে গেছিলে। তখন সেই রাতে সব ঘটনা বলে, দেয়ান মশাইকে জোর করেছিল তার সঙ্গে যাওয়ার জন্য, আর মাঝরাতে জঙ্গলে একটা মায়ের মন্দির আছে, সেখানে মাঝরাতেই পুজো হয়, তো সেই খোঁজ খবর নিয়ে দেয়ান মশাইকে জোর করেছিল যাওয়ার জন্য, তাই তারা গেছিল। গিয়ে তারা ওখানে দেখতে পায় যে ওই গোরা সাহেবরা বিধবাদের পাচার করছে। তাদের রুখতে গিয়েই দেয়ান মশাইকে মানে মাথায় আঘাত করে, আর তাকে বস্তাবন্দি করে নিয়ে চলে যাওয়া হয়, এই সব কথা বলে সব। তখন রাঘব ছুটে এসছে, তার মানে এতক্ষণ অব্দি এখানে যা যা কিছু হয়েছে সব তো অন্যায় হয়েছে। রাঘবের মা বারবার করে বারণ করছে যে এই পরিবারের ব্যাপারে কোনো কথা না বলতে। তখন দেবীপ্রসাদের মা বলছে, ঠিক আছে, সেই সব কথা না হয় ভুলে গেলাম, কিন্তু তুমি তো গোড়াদের ডেরাতে গেছিলে, সে এক কথা বলে যাচ্ছে। তো ইন্দু বৌঠান চুপ করে আছে, আর কোনো কথা বলছে না। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়ে থাকতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। টাটা।